আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এহসানুল হক মিলন তিনি এখন শিক্ষামন্ত্রী হলেন। জনাব এহসানুল হক মিলন বাংলাদেশের নামকরা একজন ব্যক্তি, অত্যন্ত নামকরা, সুপরিচিত। তাকে অনেকে শিক্ষামন্ত্রী বলে থাকেন। তিনি দীর্ঘ বছর শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন না, অর্থাৎ তিনি 2001 থেকে 2006 পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, এডুকেশন স্টেট মিনিস্টার। কিন্তু আমি অনেককে বলতে শুনেছি শিক্ষামন্ত্রী মিলন বা শিক্ষামন্ত্রী ছিলেন মিলন, এভাবে। তো আমি অনেককে কারেকশন দিয়েছি। পরিচিত সাংবাদিক আছেন তরুণ বয়সে, যে তিনি শিক্ষা পূর্ণমন্ত্রী ছিলেন না। তখন পূর্ণমন্ত্রী ছিলেন ডক্টর ওসমান ফারুক, কিশোরগঞ্জ বাড়ি। তিনি এহসানুল হক মিলন সাহেব, তিনি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, তার বাড়ি চাঁদপুর, কচুয়া। তো এহসানুল হক মিলন অত্যন্ত জেন্টলম্যান, ভদ্রলোক একজন ব্যক্তি। তার প্রতি সম্মান আরও বেড়ে গেলেও ভিডিওতে দেখতে পেলাম তিনি তার মাকে সেবা করছেন। তার বৃদ্ধা মা জীবিত আছেন এখন পর্যন্ত। আমরা যারা খুব কম বয়সের, আমাদের অনেকের মা নেই, আমার নিজের মা নেই। তিনি নিজেই বয়স্ক মানুষ এহসানুল হক মিলন, তার বয়স 60-এর উপরে, 60+, 70-এর কাছাকাছি। তার মা জীবিত আছেন। তার মায়ের সাথে অনেক ভিডিও দেখেছি, বোঝা গেল তার মাকে তিনি সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এই ব্যাপারটি, এই ঘটনাটি দেখেও তার প্রতি সম্মান বেড়ে গেল। জনাব এহসানুল হক মিলনকে নিয়ে বাংলাদেশে অনেক ধরনের আলোচনা আছে। তিনি এই যে শিক্ষামন্ত্রী হলেন এখন, 12 ফেব্রুয়ারি 2026 যে নির্বাচনটা হলো, এটা ইঞ্জিনিয়ারিংয়ের ফল যে বিএনপি ক্ষমতায় আসলো। আপনারা জানেন বাংলাদেশের মানুষ এবার নতুন কিছু দেখতে চেয়েছিল। যেখানে যাচ্ছে সেখানে মানুষ জামাত ইসলামের প্রতি ক্ষুব্ধ। তারা বলেছে, যা ভোট দিলাম জামাত ইসলামকে, দাঁড়িপাল্লায় 11 দলীয় জোটকে, ক্ষমতায় আসলো বিএনপি, তারা কেন ধরে রাখতে পারলো না, ইত্যাদি ইত্যাদি। তো আমরা তো জেনেছি যে যদি জামাত ইসলাম তার দলীয় নেতাকর্মীদের রাজপথে নামা, এটা নিয়ে আন্দোলন করে, একটি সিভিল ওয়ার হতে পারে। আওয়ামী লীগ, ভারত এখানে সুবিধা নিতে পারে, বিএনপি তার সাথে মিলে এ ধরনের একটি ঘটনা ঘটাতে পারে। কোটানকোট ইত্যাদি কারণে জামাত এখান থেকে পিছিয়ে গেছে। এই ব্যাপারটায় তারা নীরবতা পালন করেছে, তারা বিরোধী দলে গিয়েছে, বিএনপিকে বিনা বাধায় সরকারে যেতে সহযোগিতা করেছে। তো এগুলো নিয়ে আলোচনা আরও করা যাবে। এখন এহসানুল হক মিলন সম্পর্কে কথা বলতে চাই। এহসানুল হক মিলন, আপনারা জানেন, মখ আলমগীর নামের একজন রাজাকার, পাকিস্তানি রাজাকার, যিনি আমলা ছিলেন। তিনি যদিও মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করতেন, তিনি নিজে ছিলেন রাজাকার, পাকিস্তান সরকারের চাকরি করতেন, রাজাকার বাহিনী গঠন করেছে। ওই ব্যক্তি এহসানুল হক মিলনকে মারাত্মক ধরনের হেনস্থা করেছেন, মামলা টামলা দিয়ে। 70 বছরের নারীকে ধর্ষণ করা, কারো ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি করা, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের নিম্ন রুচির, যেগুলো বলা যায় না, এই ধরনের ফালতু মামলাও এহসানুল হক মিলনের বিরুদ্ধে দিয়েছে। বহু মামলার আসামি ছিলেন তিনি। আওয়ামী লীগের আমলে প্রচুর মামলা ছিল তার নাম, অনেক হেনস্থার শিকার হয়েছেন। এবং তিনি তার নিজের এলাকায় রাজনৈতিক কাজ করতে গিয়েছেন, সেখানে তার উপর হামলা করা হয়েছে বর্বরভাবে। এগুলো আমরা জানি মিডিয়ার কল্যাণে। এহসানুল হক মিলন সম্পর্কে রয়েছে বড় বড় সমালোচনা। তিনি সেলফিশ, তিনি এইভাবে আমেরিকা থেকে এসেছেন, এইভাবে বিএনপির প্রতিমন্ত্রী হয়েছিলেন, বিএনপি সরকারের, ইত্যাদি ইত্যাদি, এগুলোও রয়েছে। সেই সমালোচনা যাচ্ছে না, তার পজিটিভ ইতিবাচক বিষয়গুলো বলছি যতটুকু আমরা জানি। ব্যক্তিগতভাবে তার পরিচয় নেই, তার সাথে সরাসরি কখনো কথা হয়নি। গুলশানে বাসা, অনেক চলাফেরা আমার গুলশানে, কখনো তার বাসায় যাওয়া হয়নি, তার সাথে দেখা করা হয়নি। তার নিকট লোকের সাথে আমার পরিচয় আছে। তো যাই হোক, এহসানুল হক মিলনকে আমরা সে তরুণ বয়সে চিনি। যখন 2001-এ তিনি প্রতিমন্ত্রী হন, তখন তো আমাদের বয়স খুবই কম। তিনি শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন তিনি বাংলাদেশে চষে বেরিয়েছেন। তাকে অনেকে হেলিকপ্টার মন্ত্রী বলেন, যদিও কথাটা ওরকম
প্রচলিত ছিল না, এখন মানুষে বলে। হেলিকপ্টার মন্ত্রী বলা হতো নাসিমকে, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের সময়। তিনি হেলিকপ্টার, সরকারি টাকা খরচ করে হেলিকপ্টার দিয়ে ঘুরে বেড়াতেন বাংলাদেশে। ওই সময় আলোচনা আছে মাসে 12 লক্ষ টাকার তেল লাগতো হেলিকপ্টার ওই সময় এই নাসিমের জন্য। ভুল হতে পারে, কম বেশি হতে পারে। তো এটা ছিল নাসিমের ব্যাপার। এহসানুল হক মিলন হেলিকপ্টারে ঘুরে বেরিয়েছেন, শোনা যাচ্ছে নিজের খরচে। তিনি হেলিকপ্টারে ঘুরে বেড়াতেন, নকল ধরতেন। ওই সময়টা অ্যানালগ যুগে নকল ছিল প্রচুর, এসএসসি পরীক্ষাতে। তো পরীক্ষার হলগুলোতে যেতেন, কেন্দ্রে যেতেন, তিনি নকল ধরতেন। শিক্ষকদের পানিশমেন্টের ব্যবস্থা করতেন, ছাত্রদেরও সেটা করতেন, এক্সপেল করতেন। এটা আমরা দেখেছি। তো অ্যানালগ যুগে তিনি বলে না জম, তিনি শিক্ষা প্রতিমন্ত্রী নকলের জম ছিলেন। যদিও এখন এই নকল টকল এখন তেমন একটা নাই, আছে বিভিন্ন জায়গায়, কলেজ ইউনিভার্সিটিতে আছে, তবে স্কুল এসএসসিতে নকল করার মতন খুব বেশি একটা এখন পরিবেশ নেই। নকল কি আর করবে? তো এখন সে এহসানুল হক মিলনকে এই বিএনপির বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দুর্বল সরকার তারেক রহমানের, এই সরকারের তাকে শিক্ষা প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী করা হলো। মন্ত্রী করার সময় ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন ধরনের মজা জোকস, যে ছেলেমেয়েরা পড়তে বসো, নকল আর চলবে না, টিকটক করা চলবে না, গেমস চলবে না, ইত্যাদি। গতকাল একটা বনানীতে বিমান কোম্পানির অফিসে গেলাম, এক ভদ্র মহিলা বললো যে শুনলাম এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হলেন, আমার কাছে শুনে ভালো লাগছে, তিনি নাকি ভালো প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন। তো আমিও তাকে কারেকশন দিলাম, তিনি প্রতিমন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী ছিলেন না তিনি। আমি আবার বললাম যে আপনি কি বাংলাদেশে লেখাপড়া করেননি, জানেন না তো এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী 2001 থেকে 2006 ছিলেন? বললেন আমি 1995-তে এসএসসি। আবার তিনি বললেন যে আমি এখন ছেলে মেয়ের জন্য নতুন বই পুস্তক কিনতে চাই না, দেখি নতুন কি সিস্টেম চালু করে, কিছুদিন পর পর তো অনেক কিছু চেঞ্জ করে। আর আমার একটা দাবি থাকবে যে এই বাচ্চারা যে গেমস খেলে, এই গেমসগুলো যাতে বন্ধ করে দেয়। তা আমি বললাম এটা তো শুধু শিক্ষামন্ত্রীর দায়িত্ব না, এটা প্রযুক্তি বিষয়ক তথ্য মন্ত্রণালয়েরও এখানে কাজ আছে। বলে যে যেভাবেই হোক এই সরকার করুক, এটা আমার একটা আকাঙ্ক্ষা, আশা, এতে আমার ছেলে মেয়ে ভালো হতে পারে, দেশের ছেলে মেয়ে ভালো হতে পারে, ইত্যাদি। যাই হোক, এহসানুল হক মিলন তিনি যে এই যে শিক্ষামন্ত্রী হলেন, তারেক রহমান কিভাবে ক্ষমতায় আসছে ইঞ্জিনিয়ারিং করে, এটা মানুষের জানা। এই সরকারের মন্ত্রী হয়ে কি তিনি তার সম্মান কমালেন না? এবং তিনি কি তার যথেষ্ট ক্ষমতা নিয়ে তার মন্ত্রিত্ব চালাতে পারবেন, মন্ত্রিত্ব করতে পারবেন? তিনি কি শিক্ষা মন্ত্রণালয়ে যে দুর্নীতি শিক্ষা অফিসগুলোতে, তিনি কি সেগুলো দূর করতে পারবেন তার মতন একজন ভদ্রলোক? এহসানুল হক মিলন বৃদ্ধ বয়সেও বিদেশে গিয়ে ডিগ্রি নিয়েছেন, লেখাপড়ায় তিনি খুব ভালো, লেখাপড়াকে খুব প্রাধান্য দেন, ব্যক্তিগতভাবে লেখাপড়া করেন, মানুষকে করতে বলেন, তার একাডেমিক রেজাল্ট ভালো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির ছাত্র ছিলেন, আমরা জানি। জামাত ইসলামের সাথেও তার রয়েছে ভালো সম্পর্ক, সুসম্পর্ক। প্রফেসর ডক্টর আব্দুর রব একজন বিশিষ্ট শিক্ষাবিদ, তার ছাত্র ছিলেন তিনি, যিনি জামাত ইসলাম করেন, এটাও আমরা জেনেছি তথ্য মাধ্যমে। তো এহসানুল হক মিলনের মতন ব্যক্তি, যে হাই পার্সোনালিটি ব্যক্তি, যার একটা ভালো ব্যক্তিত্ব আছে, তার মতন ব্যক্তি কি তিনি বিএনপিতে এই দুর্বল সরকারে গিয়ে তার সম্মানটা কমালেন না? তার পার্সোনালিটি কি দুর্বল করলেন না? এটা একটা বিষয়। তিনি যে নির্বাচিত হয়েছেন সেটা নিয়ে তিনি হয়তো সেখানে জয়ী হয়েছেন, কিন্তু ক্ষমতায় কিভাবে আসছে টোটালে, এটা তো একটা প্রশ্ন আছে এখানে। আরেকটা ব্যাপার হলো, তিনি তো শিক্ষা নিয়ে অনেক গুরুত্ব দেন, শিক্ষার প্রতি। জনাব তারেক রহমান ব্যক্তিগতভাবে যে উচ্চ একাডেমিক ডিগ্রি নিতে পারেন না, সে বিষয়ে কি কখনো পরামর্শ দিয়েছেন? তিনি তো দীর্ঘ বছর বিএনপিতে আছেন, যদিও তিনি 111-এর সময় সংস্কারবাদী ছিলেন। তিনি কি তারেক রহমানকে কখনো পরামর্শ দিয়েছেন যে ভাই বা জনাব তারেক রহমান সাহেব, আপনি এভাবে লেখাপড়া করেন, এখন তো লেখাপড়া করার সুযোগ আছে, ব্রিটেনে আছেন, লেখাপড়া করেন,
অনেক সমালোচনা হতে পারে। তো এগুলো কি তিনি কখনো তাকে বলেছেন? বা তিনি ওই যে মানুষ বলে ইন্টারমিডিয়েট পাস তারেক রহমান, তার আন্ডারে কীভাবে তিনি একজন হাই পার্সোনালিটি ব্যক্তি, একাডেমিক উচ্চশিক্ষিত ব্যক্তি, শিক্ষামন্ত্রী, তিনি কি এর মাধ্যমে তার দাম কমালেন না? পার্সোনালিটিকে দুর্বল করলেন না? আর নানান প্রশ্ন আসছে এই বিষয়গুলো আমার কাছে। তো যাই হোক, মহান আল্লাহ তালা বাংলাদেশকে রক্ষা করুক। জনাব এহসানুল হক মিলন, তার প্রতি দোয়া রইল, তিনি যাতে ভালোভাবে ইউনিভার্সিটি চালাতে পারেন। আসসালামু আলাইকুম।